হ্যালো এভরিওয়ান, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমাদের সাথে আসার জন্য লাইভে। ওকে, আজকে নিত্যদিনের মতো আমরা আবার শুরু করছি আজকে আমাদের আলোচনা। প্রথম কথা হলো যে আজকে নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে আমরা সেটা হলো নেট টার্ম কার্ভ, অনেকে হয়তো বুঝতে পেরেছেন, কেউ কেউ হয়তো অতটা গভীরভাবে একটু অসুবিধা হয়েছে বুঝতে। হওয়াটা স্বাভাবিক, যেহেতু নতুন ধারার একটা আলোচনা, নতুন চিন্তাভাবনা, স্বাভাবিকভাবে একটু সময় টেকনিক্যাল প্রবলেম হতেই পারে। যাই হোক, সেটাকে মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। যাই হোক, সময় না বাড়িয়ে একটা কেস বলতেছি, শুনেন। আজকে কোনো মেডিসিন আলোচনা করব না, ছোটো ছোটো বিষয় আলোচনা করব। যেমন আপনি একটা অ্যাজমা পেশেন্টকে ওষুধ দিলেন, দেওয়ার পর তাকে বলে দিলেন যে প্রয়োজন যদি হয় তাহলে আপনি
ইনহেলার নিয়ে নেবেন। তা যাই হোক, এটা আমরা সাধারণত করি। যারা ইনহেল মানে পাম্প নেয়, যারা সাধারণত যারা সরি, তাদেরকে আমরা বলি যে আপনি আমাদের ওষুধের পাশাপাশি যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি এটা কন্টিনিউ করেন। হোক আপনিও বলে দিলেন বা আমি বলে দিলাম এরকম কিছু, কিন্তু পেশেন্ট সমস্যাটা বাড়ার পরে আপনার কাছ থেকে ওষুধ নিয়ে যাওয়ার পরে বা আমার কাছ থেকে ওষুধ নিয়ে যাওয়ার পরে ওষুধটা সে আপনার কনজিউম করতেছে, কিন্তু হয়তো কোনো কারণে বাড়াবাড়ি হয়ে গেল। যখনই সে বাড়াবাড়ি হয় তখন আপনাকে সে ফোন দেয় যে স্যার নেবুলাইজার নিব কি না, বা এখন আমার কি করণীয় দরকার, বা আমার এখন ইনহেল নাও করা উচিত কি না। হয়তো কোনো কারণে আপনি হয়তো ফোনটা রিসিভ করতে পারলেন না, আপনার কোনো ব্যস্ততা বা কোনো একটা ইমার্জেন্সিতে আপনি আছেন, এরকম ঘটনা ঘটে সাধারণত আমাদের জীবনে। আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন তত সময় পর্যন্ত সে ইনহেলার নেবে না। এই যে একটা ডিপেন্ডেন্সি, টোটাল একটা ডিপেন্ডেন্সি, একজন মানুষের মধ্যে এত ডিপেন্ডেন্সি কোন ড্রাগের মধ্যে আছে এটা আমাদের জানা থাকলে সুবিধা। এবং একটা কমন ড্রাগ আমাদের নিত্যদিন প্রতিদিন আমরা ক্যামেরা থেকে ঠিক হচ্ছে না, ঠিক আছে, ওকে। তো এটা আমরা নিত্যদিন আমরা ব্যবহার করে থাকি এই ড্রাগটাকে। আমি পুরো একটা এর স্টেট, অর্থাৎ পুরো ড্রাগটা আমি এখানে আলোচনা আজকে করব না, তার একটা স্টেট আলোচনা করব যাতে আপনারা অ্যাভেলেবেল ইউজ করতে পারেন। এই ধরনের কেস আমরা কিছু কেস পাই যারা খুব বাধ্যগত এবং ডিপেন্ডেন্সি ডাক্তারের প্রতি, শুধু ডাক্তারের প্রতি না, যাকে সে রিলায়েবলভাবে তার উপরে সে ডিপেন্ডেন্সি করে, এবং এই ডিপেন্ডেন্সির কারণে সে কোনো ডিসিশন নিতে পারে না। অর্থাৎ এরা মেন্টালি অতটা স্ট্রংনেস এদের মধ্যে কম। যে কোনো সিচুয়েশনে এরা নিজেকে অন্যের উপর ডিপেন্ড করতে পছন্দ করে এবং ডিসিশন মেকিং করতে পারে না। আছে না, আমার ডিসিশন আমরা নিতে সবার দেখা গেলো যে আমরা ডিসিশনের সময় নেওয়ার সময় আমরা খুব আপন কারো একজনের প্রতি খুব বেশি আপনার রিলেবেল হয়ে যাই, তার কথা তার সাথে পরামর্শ না করে কোনো ফাইনাল ডিসিশন নেই না। ঠিক চিকিৎসার ক্ষেত্রে ওষুধ আমরা যখন ডাক্তারের কাছ থেকে নিই, ডাক্তার যখন কোনো কিছু বলে দিয়েছে সেটার বাইরে যেতে আমরা ভয় পাই ওই পেশেন্ট, এবং ডাক্তারের সাথে কনসাল্ট না করে ওনার ডাক্তারের সম্মতি ছাড়া সে আদার একটা এলেভেল কষ্ট পাচ্ছে কিন্তু পেইন কিলার নিচ্ছে না। হয়তো আমাদের ওষুধে তার কাজ হচ্ছে না, এখন তার ইমার্জেন্সির জন্য দাঁতের ব্যথা হচ্ছে, রাতে চিৎকার করতেছে, আপনি ওষুধ দিলেন কাজ হলো না, এখন তো ব্যথা কমাতে হবে তাকে, হয় প্যারাসিটামল খেতে হবে, নাহলে পেইন কিলার খেতে হবে, এটাই স্বাভাবিক। আপনি এরকম বলে দেন নাই যে অবশ্যই আমাদের ওষুধ খাওয়াকালীন অন্য কিছু করবেন না, যদি এরকম বলে দেন তাহলে পেশেন্ট আর থাকবে না। কারণ আমরা 100% শিওর দিয়ে দিতে পারি না ওষুধ দেওয়ার সময় যে এই ওষুধে আপনার অ্যাকুট কন্ডিশনে টোটাল ইমপ্রুভ হয়ে যাবে। অ্যাকুট কন্ডিশন যদি 6 ঘন্টা বা 3 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে ইমপ্রুভমেন্ট না আসে, পেশেন্ট তো থাকবে না। পেশেন্ট অন্য কোনো মেজার নিতেই হবে তাকে, সেটা সেই আপনার জ্বরের জন্য হোক, আপনার ওষুধে কাজ না হলে, আমার ওষুধে কাজ না হলে তখন তাকে এলোপ্যাথিক ড্রাগ নিতে হবে বা অন্য কিছু নিতে হবে। বাই চান্স যদি সে কোনো কারণে আপনার সাথে কমিউনিকেট করতে না পারে, তবে সে কষ্ট পেতে থাকবে। সবচেয়ে মজার কথা হলো এই, যদি কোনো কারণে ডাক্তারের সাথে সে কমিউনিকেট করতে না পারে, কমিউনিকেট না করার কারণে মোবাইল ফোন সুইচ অফ থাকতে পারে, অথবা ফোন করলো ডাক্তার রিসিভ করলো না, কিন্তু এই যে টাইমিং, হয়তো রিসিভিংটা একটু দেরিতে করলো, হয়তো ইমার্জেন্সি ছিল ডাক্তারের, সেই সময় করে 1 ঘন্টা পরে, এই 1 ঘন্টাতে সে কষ্ট পেল, 1 ঘন্টা সে কোনো ডিসিশন নেবে না এবং নিজের মতো করে কিছু করবে না। এটা হলো সবচেয়ে বড় গুণ হলো এই ড্রাগের। এতে ডিপেন্ডেন্সি থাকে, ফেয়ারনেস থাকে, একটা হরর, টেরর, উইকনেস, স্টিফনেস, সেন্সিটিভিটি, এই সবগুলো একটা তার মধ্যে থাকে।
সবচেয়ে ভালো কথা হলো যে একটা ভোলাবালা মানুষ, হ্যাঁ একটা ভোলাবালা মানুষ, একটা ক্লিয়ার ভয়েন্স আছে, পূর্ব থেকে সে অনেক কিছু বুঝতে পারে। এটা রুব্রিকের ভাষায় বলছি না, নর্মাল ল্যাঙ্গুয়েজে বলতেছি। একটা ইনোসেন্ট ব্যক্তি, চুপচাপ থাকতে চুপচাপ থাকতে সে পছন্দ করে এবং সব কিছু অনেক সময় ভুলে যায়। একটা বলতে গেলেও পরে দেখা গেলো যে ওটা বলতে না গিয়ে আরেকটা বলে ফেললো, বা ওটা বলাই ভুলে গেল। তার ধোঁকা খাওয়ার সবচেয়ে বড় কথা হলো যে তার ধোঁকা খাওয়ার প্রবণতা বেশি, অথচ লেখাপড়া জানালো। কেউ বললো যে আসেন আমরা ব্যবসা করি, এখানে টাকা ইনভেস্ট করলে মাসে আপনার এই টাকা প্রফিট হবে, তো সে রাজি হয়ে গেল। পরে দেখা গেলো যে সে তাকে পুরো টাকাটাই তার ফরফিট হয়ে গেল, বা পুরো টাকাটা তার মেরে দিল। এবং এই ধোঁকা খাওয়া প্রবণতা হায়েস্ট রোগীর যেমন একবার হয়, দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা কম থাকে, বাট এরা বারবারে ধোঁকা খেতে থাকে, অন্য কিছু বিশ্বাস করে এবং ধোঁকা খেতে থাকে। এবং যখন এদের জীবনে কোনো এরকম ঘটনা ঘটে, কোনো নেগেটিভ কোনো বিষয় তাদের জীবনে ঘটে, তখন তারা কি করে, আবার ধোঁকা খেতে থাকে। অর্থাৎ একই ঘটনা বারবার ঘটতে থাকে, এরকম একজন ব্যক্তি সে। ঠিক আছে, এদের মধ্যে কি কি কোয়ালিটি বললাম, ভালো গুণ এবং খারাপ গুণ কি কি বললাম। 1 নম্বর হচ্ছে এরা খুব ভীতু মানুষ থাকে, ডিসিশন মেকিং করতে পারে না, অন্যের উপর ডিপেন্ড করে। মনোযোগ দিয়ে শোনেন এবং লিখে নিতে পারেন। ডিপেন্ডেন্সি অফ আদার, এদের মধ্যে একটা পূর্ব থেকে অনেক কিছু তারা বুঝতে পারে, কিন্তু তারপরে ধোঁকা খায়। এরা সবাইকে বিশ্বাস করে, এদের লার্নিং ক্যাপাসিটি পুয়ার, কিন্তু এরা বেসিক্যালি এডুকেটেড, বেসিক্যালি মানে অ্যাকাডেমিক্যালি এডুকেটেড এরা, কিন্তু তারপরে তারা একজন সাধারণ মানুষের কাছে এরা ধোঁকা খায় এবং সবাইকে বিশ্বাস করে। যখন কোনো জায়গায় কারো দ্বারা সে প্রতারিত হয়, লস করে তার টাকা পয়সা, তখন তারা আল্লাহর উপর ছেড়ে দেয়। ঠিক আছে, আল্লাহ যা ভাগ্য রেখেছে সেটাই হয়েছে, এটা নিয়ে এত কোনো জিনিসের অত গভীরে এরা ভাবতে পারে না, চিন্তা করতে পারে না। সবচেয়ে মজার কথা হলো মেডিসিনটার নাম হলো পালচিটিলা। এরপরের পার্ট খুব ইন্টারেস্টিং পার্ট, মেডিসিনের নাম হলো পালচিটিলা। পালচিটিলার নতুন শেড আপনারা জানছেন, এরকম কেস প্রচুর পাবেন। পালচিটিলার আরও অনেক দিক আছে, ম্যানিপুলেটিভ। পালচিটিলা খুব সহজে অন্যকে তার গ্রাফসে নিয়ে আসতে পারে, এগুলো কোয়ালিটি আছে, ওটা আলাদা একটা স্টেট। এই স্টেটটা একটা অন্যরকম একটা স্টেট। আপনি এই রকম কোয়ালিটির মানুষ না পেলেও আপনি যখন দেখবেন যে হয়তো ফার্স্ট প্রেসক্রিপশন আপনি দিয়ে দিলেন, দেওয়ার পর পেশেন্ট দেখা গেলো যে ফেলে করলো আপনার প্রথম প্রেসক্রিপশন, কাজ হলো না, তো পেশেন্ট কী করবে, ফোন দিবে, হ্যালো ডাক্তার সাহেব কী করবো, আমি কি এলোপ্যাথিক ওষুধ খাবো? আরে ভাই, এলোপ্যাথিক ওষুধ খাবেন কি, আপনার ব্যথা কষ্ট পাচ্ছেন, এখন যা আছে সামনে তাই খাবেন। এই কিছু লোক আছে আপনাকে ফোন দেবে না, ডাক্তার ওষুধ ছেড়ো, ওষুধে কাজ না, ফেলে দাও, সামনে যেটা আছে ওইটা নাও। কিন্তু একটা রিলেভেলনেস থাকে, এই জন্য যে ডাক্তারকে বিশ্বাস প্রচণ্ড করে তা না, তার মধ্যে সে ডিসিশন নিতে পারে না সে কী করবে, যে হোমিওপ্যাথিটা বাদ দিয়ে এলোপ্যাথিটা খাবে বা অন্য কোনো মেজার নিবে, এই ডিসিশনে বুঝতে পারে না। এই জন্য ডিপেন্ডেন্ট অফ আদার, এরা ডিপেন্ডেন্ট অফ আদারের উপর খুব বেশি ডিপেন্ড করে। একটা কনফিউজড কন্ডিশন থাকে তাদের মধ্যে, যে কী করব না, এটা করা উচিত, এটা করা উচিত না, এই কোনটা উচিত এবং কোনটা উচিত না, এবং কোনটা তার জন্য প্রয়োজন, কোনটা প্রয়োজন না, এটা করতে গিয়ে সে ভুল করে ফেলে। এবং অনেক তার জীবনে দেখা যাবে যে প্রচুর ভুল থাকে, যে ডিসিশনগুলো সঠিকভাবে নিতে পারে না বলে সে ভুলের মধ্যেই থাকে এবং তার অনেক লস হয়ে যায়। এই জন্য যে খুব বেশি দুঃখ কষ্ট বা অনেক বেশি ওরিড বা অনেক বেশি দাগ কাটে এমনটা না। এই জন্য পালচিটিলা খুব বড় কোনো জটিল রোগ আপনারা দেখবেন না, এটা খুব ইমোশনালি, এই যে পালচিটিলার যে ইমোশনটা দেখবেন এটা খুব সারফেস লেভেলের ইমোশন, এটা ডেপথ লেভেলের রেনাক্টামিউর, ইগনিশিয়া এদের মতো এত ডেপথ লেভেলের ইমোশন না। যেমন অরাম ম্যাটারিকাম ইমোশন অনেক স্ট্রং বলে সে সুইসাইড কন্ডিশনে চলে যায়। কেন একটা মানুষ গভীর লেভেলে যখন কোনো কষ্টকে আপনার ধরে রাখে, তখন আস্তে আস্তে তাকে ডিস্ট্রয় কন্ডিশনে দেয়, নিজেকে নিজে ডিস্ট্রয় করে। ঠিক কার্সিনোসিন এরকম, এরা কিন্তু এই জন্য গ্রুপ অফ মেডিসিন জানা থাকলে আপনার জন্য সুবিধা। পালচিটিলা ওই ক্যাটাগরির মেডিসিন, অল্পতেই ক্র্যাডিউলাস একজন প্রকৃতির মানুষ, এরা ইজিলি বিলিভ
ক্যাডুলাস শব্দের অর্থ হলো ইজি, ক্যাডুলাস বিলিভার ইজিলি বিলিভরা কথাটা মনে রাখেন, যে যা বলে সেটাই মেনে নেয় এবং এটার উপর সে পুরোপুরি ডিপেন্ড করে। 2 নম্বর রুব্রিক হলো ডিপেন্ডেন্ট অফ আদার। ডিপেন্ডেন্ট অফ আদারের উপর এরা মেডিসিন অনেক 15টা মেডিসিন আছে, তার মধ্যে পালসিটিলা আছে। এবং ক্যারিড ডিজার টু বি ক্যারিড, অন্যের দ্বারা ক্যারিড হতে পছন্দ করে। ক্যারিড মানে কোলে নাও থাকা তা না, কেউ তাকে পরামর্শ দিলে, কেউ তাকে বুদ্ধি দিলে, কোনো বিষয়ে তাকে বোঝালে সে সেটা মেনে নেয়। ক্রেডুলিয়াস নেচারের কারণে সে অন্যের দ্বারা সবসময় ক্যারি হয়ে যায়। দেখেন সবচেয়ে মজার কথা হলো, যদি ক্রেডুলিয়াসের সাথে যদি নেই রুব্রিকটা আসতো তাহলে কিন্তু এরা কিছুটা হলে ইন্টেলিজেন্ট হতো। নেইবের মধ্যে পালসিটিলা নেই, ফসফরাস আছে, পালসিটিলা নেই। পালসিটিলা অলওয়েজ ক্যাডুলাস। ক্যাডুলাস এবং নেইব এই দুটো রুব্রিকের মধ্যে কিছু কিছু মেডিসিন আছে যারা একসময় ক্যাডুলাস থাকে, একটা সময় গিয়ে নেইব হয়ে যায়। নেইবটা হলো নো এক্সপিরিয়েন্স। নো এক্সপিরিয়েন্স মানে হলো আপনি যখন নতুন গাড়ি চালাতে শুরু করেন তখন প্রথম স্টার্টিংয়ে আপনি এক্সপিরিয়েন্স থাকে না আপনার, কিন্তু বাট একটা টাইম পর গিয়ে আপনি গাড়ির ড্রাইভিংয়ের উপরে এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন আপনাকে আর কেউ ঠকাতে পারবে না বা আপনাকে কেউ ভুল পথে রং ডাইরেকশনে নিয়ে আসতে পারবে না। নেই বলা তাকেই নেই করে, বিশ্বাস করে যাকে সে মনে করে রিলায়েবল। আর নেই একবারে ভুল করতে পারে, আর ভুল করতে করতে সে শিখে পারে, নো এক্সপিরিয়েন্স থেকে এক্সপিরিয়েন্সের দিকে চলে যায়। এজন্য পালসিটিলা অলওয়েজ ক্যাডুলাসে থাকে, নেইবে কখনো আসতে পারে না। নেইবের মধ্যে একটা ইন্টেলিজেন্সি গ্রো করে, তবে সেই ইন্টেলিজেন্সে স্ট্রং ইন্টেলিজেন্সি না, ইন্টেলিজেন্ট না স্ট্রং, তবে তার মধ্যে কোনো না কোনো জায়গায় একটা প্রচ্ছন্ন ইন্টেলিজেন্স থাকে। সেটা হয়তো ফুল তার জীবনের পুরো অংশে থাকে না, কোনো না কোনো সময় তার ইন্টেলিজেন্সি জেগে ওঠে, তখন সেই ডিসিশন মেকিং করে যে না এটা তার জন্য রাইট, এটা তার জন্য রং। কিন্তু ক্রেডুলাসের লোকেরা এটা করতে পারে না বলে পালসিটিলা এজন্য বারবার ভুল করে। সবচেয়ে মজার কথা হলো, পরের পার্টে আমরা আসি, খুব সুন্দর দুটো রুব্রিক। যেমন অনেক ইনফার্টিলিটি কেস, আমরা সাধারণত প্রেগনেন্সি কেসে পালসিটিলা অন্ধকারের মধ্যে ঢিল মারার মতো দিই একদম। এর মধ্যে বেশিরভাগ পেশেন্ট কাজ হয়, অনেক পেশেন্ট কাজ হয় না। যাদের কাজ হয় না তাদের ক্ষেত্রে আমরা পালসিটিলা না। তো এটার একটা গাণিতিক, এটার একটা সিস্টেমেটিক আছে, গলাটা ডিস্টার্ব করতেছে, একটা সিস্টেমেটিক বিষয় জানা থাকলে তাহলে কিন্তু এই ভুলটা আমাদের কম হবে। আমরা যখন প্রেগনেন্সির কোনো ব্যক্তি, কোনো মহিলা যদি আমাদের কাছে আসে প্রেগনেন্সি পিরিয়ডে তার জটিলতা বা নর্মাল ডেলিভারি, তারপর আমরা চোখ বন্ধ করে পালসিটিলা ইউজ করি। দেখা গেলো যে ফিমেল কেস আসলো, বাচ্চা কনসেপ্ট করছে না, অধিকাংশ ডাক্তাররাই পালসিটিলা ইউজ করে। তো তারা পালসিটিলা ইউজ করছে খারাপ কিছু তা না, ঠিক আছে, কিন্তু এটার যদি একটা, তো যদি সবাইকে পালসিটিলা দেয় সবাইকে তো কাজ হয় না। কাজ না হওয়ার পিছনে কারণ হলো বেশিরভাগ লোকের ক্ষেত্রে কাজ হয়, বেশিরভাগ ফিমেলদের ক্ষেত্রে কাজ হয়, বেশিরভাগ অনেকের ক্ষেত্রে কাজ হয়। যাদের ক্ষেত্রে কাজ হয় না, কী কারণে কাজ হয় না, সেই অঙ্কটাই আমি আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি। পালসিটিলা রুগী দেখবেন তাদের, আমি এরকম আমার প্র্যাকটিক্যাল দেখা কেস, মেয়ে 18, 19, 20 বছরের মেয়ে, বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর তার পিরিয়ডিক্যাল প্রবলেম দেখা দিয়েছে। তা আপনি জিজ্ঞেস করলেন বিয়ের আগে ভালো ছিল, ওকে ফাইন, বিয়ের পরে প্রবলেম দেখা দিল। তো এখন কোশ্চেন দাঁড়ায় বিয়ের পরে প্রবলেম কেন দেখা দিল? এটাই হলো তার সাইকোলজিক্যাল প্রবলেম। ওর তো এখন আপনার কাছে আসছে বাচ্চা কনসেপ্ট করার জন্য, কেন বললো যে আপনি হয়তো জিজ্ঞেস করলেন, এই কোশ্চেনগুলো আমাদের করতে হবে, কোশ্চেন না করে একটা ড্রাগে যাওয়া যাবে না সবসময়। তো আপনি বললেন যে তোমার তো এখন অনেক টাইম আছে বা আপনার তো অনেক সময় আছে, এখন 20 বছর বয়স, আর 2-4 বছর যাক, তারপরে না বাচ্চার জন্য এত উদ্গ্রীব হওয়ার দরকার আছে। কেন বিয়ের পরে 2-4-5 বছর তো মানুষ ট্রাই করে, আর বয়স এমন কিছুই না, হ্যাঁ নর্মালি হয়ে যাবে, কেন এটা এত উদ্গ্রীব কেন কনসেপ্ট করার জন্য? তখন সে বলবে যে আমার শাশুড়ি চায়, আমার শ্বশুরবাড়ির লোকরা চায় আমার বাচ্চা কনসেপ্ট করুক। তারপরে আশপাশের লোকরা বিভিন্ন জায়গায় গেলে বলে 1 বছর হয়ে গেল, 1.5 বছর হয়ে গেছে বিয়ের, এখনও বাচ্চা আসছে না, কী কারণ? বাচ্চা নিচ্ছ না কেন? অনেক সময় বাবার বাড়ি থেকে মা বলে এই বাচ্চা নিস না কেন, তো এখনই বেবি ইস্যু নেওয়া উচিত, যদি ইস্যু না নিস তাহলে পরে প্রবলেম দেখা দিবে। মহিলা দেখেন সে ব্যক্তিগত পর্যায়ে নিজের মন থেকে সে যারা অন্যরা তাকে বারবার নক করতে থাকে,
এবং এখন যদি বিভিন্ন রকমের কথা বলে এটা সে বিশ্বাস করা শুরু করে। দেখেন, আমি প্রথম অনেকগুলো আমার পুরনো লেকচারগুলো না শুনলে বুঝবে না, একে ধারাবাহিকভাবে অনেক বিষয়ে আমি আলোচনা করি। মানুষের কনসাস এবং সাবকনসাস মাইন্ডের দুটো পার্ট। তো কনসাস মাইন্ডে সে চাচ্ছে যে সবাই যেহেতু বলতেছে ঠিক আছে বাচ্চা কনসেপ্ট করা দরকার, কিন্তু সাবকনসাস মাইন্ডের সে কিন্তু প্রিপেয়ার্ড না, যার কারণে তার সাইকোলজিক্যালি বডির মধ্যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। তার এই কেমিক্যাল রিয়াকশনের কারণে বাচ্চা কনসেপ্ট করছে না। তার কী হচ্ছে, প্রথম যে কাজটা সে এই সাবকনসাস মাইন্ড করে দিচ্ছে, তার ফ্যামিলিটির উপরে নক করতেছে, অর্থাৎ তার পিরিয়ডিক্যাল যে বিষয়টা মানে চেইন, এই চেইনটাকে সেই এটার উপরে সে এক ধরনের অবস্ট্রাকশন সৃষ্টি করছে। অবস্ট্রাকশন সৃষ্টি করার কারণে কী হয়েছে, সে রেগুলারিটির বন্ধ হয়ে গেছে। তার হয়তো দেখা গেলো যে যেখানে প্রতি মাসে যেই বাই নেচার যেটা হওয়ার কথা ছিল সেটা দেখা গেলো আগে হচ্ছে, পরে হচ্ছে, 3 মাস পরে হচ্ছে, এরকম একটা সিচুয়েশন এলোমেলো কন্ডিশনের মধ্যে চলে যায়। কিন্তু সে আপনার কাছে, আমাদের কাছে চিকিৎসার জন্য এই জন্য আর সবাই বলে যে এটা যদি এখন তুমি কনসেপ্ট না করো তাহলে প্রবলেম হবে। অন্যদের প্রেশার, হ্যাঁ, ক্রেডিউলাস এর সাথে লাগিয়ে দেন, ক্রেডিউলাস ডিপেন্ডেন্ট অফ আদার, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড। সে অন্যদের দ্বারা, এরা পালসিটিলা রোগীরা অন্যদের দ্বারা ক্যারি হতে পছন্দ করে। অন্যরা যখন তাকে বলে যা বলে, ক্যারি মানে কি কোলে নিয়ে ঘুরতে হবে এমন কোনো জরুরি না। ক্যারি শব্দের অর্থ হলো আপনি কেউ আপনাকে ক্যারি করতেছে, চিন্তার জগতে ক্যারি করতেছে, বা আপনার যে নিজস্ব সক্রিয়তা এটাকে নষ্ট করে দিচ্ছে, অন্যের দ্বারা আপনি ক্যারি হয়ে যাচ্ছেন। আমরা বলি না আমাকে অন্য ক্যারি করে, সহজে ক্যারি করতে পারে, আমরা ইংলিশ ওয়ার্ড ইউজ করি, ঠিক এইখানে ক্যারিটা তাই। তো পালসিটা সেজন্য ডাক্তারের কাছে আসে চিকিৎসা করার জন্য। কেন, যখন সে ফিজিক্যালি যদি ডিসিশন নেয়, 18 বছর বা 20 বছর একটা মেয়ে, বাচ্চা কনসেপ্ট করাটা ইজি, হাজব্যান্ডের কোনো প্রবলেম নেই, ওকে কনসেপ্ট হয়ে যাবে, নর্মালি হয়ে যাবে। কিন্তু ওই যে মেন্টাল লেভেলে সাবকনসিয়াস ব্রেনে একজন হোমিওপ্যাথি ডাক্তারকে অনেক কিছু জানা দরকার। এই জন্য অ্যানিমেশন অর্গানের কোনো এক সূত্রে বলছে একটা মেডিসিনকে অনেক গভীরে গিয়ে তুমি শিখো, মানে জানো, আমি ভুলে গেছি, দেখলে আমি তো বলতে পারবো। তো এখন কোনো কারণে যদি কনসেপ্ট করতে থাকে, করার পর তার পুরো প্রেগনেন্সি পিরিয়ডে বিভিন্ন ধরনের সমস্যা আসা শুরু করে। একসময় গিয়ে আপনার কাছে আসবে যে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য। আরে আপনি কি এটা মনে করেন যে নর্মাল ডেলিভারির জন্য কোনো ওষুধের প্রয়োজন আছে একজন সুস্থ মহিলার জন্য? যেখানে যখন হোমিওপ্যাথি আবিষ্কার হয়নি তখন মানুষের নর্মাল ডেলিভারি হতো না, যখন হোমিওপ্যাথি ছিল না তখন নর্মাল ডেলিভারি হতো না। আর যারা হোমিওপ্যাথি খায় না তাদের নর্মাল ডেলিভারি হয় না। হোমিওপ্যাথি খেলেই কি নর্মাল ডেলিভারি হবে? দেখেন একটা মানুষের চিন্তার জগতে কত বিচিত্র। সে কী জন্য হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে আছে? নর্মাল ডেলিভারি হওয়ার জন্য। আর হোমিওপ্যাথি ডাক্তার সাহেব তাকে পালসিটিলা দিয়ে দেয়, বুঝে দেয় আর না বুঝে দেয়। তো কেন দেয়? এটা হয়তো বই পুস্তকে কোথাও পেয়েছে, কোথাও লিখেছে। কিছু পেশেন্ট দেখা যায় যে ডেলিভারি নর্মাল হচ্ছে, কেসা হচ্ছে না, তাদেরকে আবার সিজারিয়ানে চলে যেতে হচ্ছে। এই যে পেশেন্টের মধ্যে চিন্তার জগতে যখন কনসেপ্ট কোনো কারণে এই পালসিটিলা দেওয়া হলো, হয়তো এই রুগীরে আপনি পালসিটিলা দিলেন, দেওয়ার পরে 3 মাস বা 4 মাস বা 6 মাস পর এসে বলতেছে ডাক্তার সাহেব আমার নর্মাল ডেলিভারির জন্য কয় মাস থেকে ওষুধ খেতে হবে? আপনারা কেউ বলে 6 মাস, কেউ 4 মাস, কেউ 3 মাস থেকে ওষুধ খেতে হবে। এসে ওষুধ, তার ব্রেনের মধ্যে একটা ভয় কাজ করা শুরু করলো যে আমার বাচ্চা কনসেপ্ট করছে, এই যদি নর্মাল ডেলিভারি না হয় তাহলে একটা ভয় তার ভিতরে কাজ করতেছে, তার ভিতরে একটা ভয় কাজ করতেছে। এই ভয়টা গ্রো করার কারণে সে নর্মাল ডেলিভারির জন্য মেডিসিন নেওয়ার জন্য আপনি আসছে। এখানে কমপ্লিট ল্যাবরেটরিতে খুব সুন্দর একটা রুব্রিক আছে, ফেয়ার ডেলিভারি পার্টিউরেশন ডিউরিং অ্যাপ্রোচ, 3টা মেডিসিন, তার মধ্যে পালসিটিলা একটা। যখনই এই চিন্তাটা যখন পালসিটিলার মধ্যে আসে তখনই পালসিটিলা ওই পেশেন্টের জন্য ইউজ করলে তার নর্মাল ডেলিভারি হবে এবং তার ডেলিভারি টাইমে কোনো ধরনের কমপ্লিকেসি হবে না। এই চিন্তাটা যখন আসে, এখন যদি হাজব্যান্ড জোর করে নিয়ে এসে খাওয়ায় বা তার অনেকে হয় কি যার সমস্যা সে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, হয়তো পরিবারের শাশুড়ি বললো যে না হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে, চলো হোমিওপ্যাথি ওষুধ খাই, অথবা হাজব্যান্ড নিয়ে গেলো, সেটা অন্য জিনিস। যখন যে ব্যক্তি ভাবে যে আমার ডেলিভারিতে তার ডেলিভারির টাইমটা যত অ্যাপ্রোচ হতে থাকবে, কাছাকাছি যেতে থাকবে, ততই তার মধ্যে ভয় কাজ করতে থাকবে যে এটা কি আসলে কোনো সমস্যা হয়নি, কমপ্লিকেসি হয় কি না, কোনো রকমের প্রবলেম দেখা দেয় কি না। তাহলে আগের থেকে যদি হোমিওপ্যাথি ওষুধ নেই তাহলে এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই চিন্তাটা যখন আসবে তখন এটার সাথে ম্যাচিং করলে পালসিটিলা সেখানে কাজ করবে। আমি 2টো পয়েন্ট বললাম। একটা হলো যে ইনফার্টিলিটির ক্ষেত্রে, ফার্স্ট ইনফার্টিলিটির ক্ষেত্রে
অনেক কিছু হতে পারে। যদি চিন্তাটা অন্যদের কাছ থেকে সে পাওয়ার পর সেটাকে সে মেনে নিয়ে চিকিৎসা করতে আসে, এবং যেহেতু তার পিরিয়ডিক্যাল প্রবলেম হচ্ছে, নর্মাল কনসেপ্ট করছে না, তাহলে বুঝতে হবে সাবকনসিয়াস মাইন্ডে সে এটা চায় না, যার কারণে এটা হচ্ছে না, তাই না? নর্মালি এটা হবে, স্বাভাবিক ব্যাপার এটা। আর বয়স তো আর খুব, এখন যদি মনে করেন যে এজ অনেক বেশি হয়ে গেছে, দেখা গেলো যে 35, 36, সেখানে একটা আপনার মেকানিক্যাল প্রবলেম হতেই পারে, ফিজিওলজিক্যাল প্রবলেম হতে পারে, অনেকের থাইরয়েডের প্রবলেম আছে, এগুলোর কারণে হতে পারে। সেখানে আপনি মেনে নিতে পারেন যে না, এটা কনসেপ্ট করা, এখানে জটিলতার ব্যাপার স্যাপার আছে, কারো ডায়াবেটিস আছে। কিন্তু এটা একদম একদম অল্প সময় তার বিয়ের বয়স, এবং বয়সও খুব কম। এখানে কোনো রকমের সময়ের চিন্তা তার কাছে এখানে কোনো বিষয় না। সে হয়তো আর 2 বছর ওয়েট করতে পারে, হবেই, কনসেপ্ট করবে। কিন্তু সে মনে করতেছে যে ঠিক আছে, বিয়ের সাথে 18 বছর 20 বছরে বিয়ে হয়েছে, অসুবিধা কি, আরও 2-4-5 বছর যাক। কিন্তু আশপাশের লোকরা যখন তাকে পুরোপুরি তার উপরে তাকে কী করে, ডিস্টার্ব করতে থাকে, যখন ডিস্টার্ব করতে থাকে সে কনসাস লেভেলে এটাকে মেনে নেয়, মেনে নিয়ে ডাক্তারের কাছে আসে, ডিপেন্ডেন্ট অফ আধার এবং ক্রেডিউলাসের কারণে, ক্রেডির কারণে। বাট মাইন্ডের দিক থেকে কিন্তু, মনের দিক থেকে কিন্তু সেটাকে সে বলতে পারবে না। আমরা সাবকনসাস মাইন্ডে অনেক ঘটনা আছে, অনেক বিষয় আছে আমরা বলতে পারি না। আমি কনসাস মাইন্ডে এটা কখনো ইশারাই দেয় না আমাকে, কিন্তু আমি এটা করি। ওকে, যেন একজন মানুষ 30 হইতে 35,000 বিচার করে ডেইলি, বিচার মানে চিন্তা করে প্রতিদিন, থট। কয়টা থট আপনি বলতে পারেন? আপনাকে যদি বলা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি 35,000 বিচার করেছেন, তাই চিন্তা করেছেন, এখন বলেন দেখি 50টা বিচার চিন্তা বলেন, আমি পারবেন না বলতে। আমার তো ধারণা যে বলতে পারবেন না। যদি কাগজ কলম দেওয়া হয় তাও আপনাকে অনেক সময় ভেবে 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 বলে দেয়। আমার ব্রেনে প্রয়োজন এখান থেকে হয়তো 10% আপনার চিন্তা আপনার জন্য প্রয়োজনীয়, আর বাকি 90% চিন্তা অপ্রয়োজনীয়, যেটার উপর আমার কোনো কন্ট্রোল নেই। এই কন্ট্রোল নাই বলে আমি অসুস্থ, কন্ট্রোল নাই বলে আমি অসুস্থ। যখন একজন মানুষ তার নিজের থট প্রসেসের উপর কন্ট্রোল করতে পারবে, অ্যাওয়ারনেস বাড়াতে পারবে, সে ভালো থাকবে। আমি বেশ কিছু ভিডিও ইউটিউবে দিচ্ছি আপনাদেরকে এই হিউম্যান বিইংয়ের মাইন্ডের উপর। এগুলো দয়া করে আপনারা একটু মাঝে মাঝে দেখে নেবেন, তাহলে নিজের জন্য কল্যাণ হবে এবং রুগীদের চিকিৎসার ক্ষেত্রে কল্যাণ হবে। তাহলে আমরা এই যে পালসিটিলার ইউজ, যেটা আমরা কমন ইউজ করি, সেখানে 2টো পার্ট নিয়ে আমরা আপনাকে আলোচনা করলাম। একটা হলো প্রেগনেন্সি পিরিয়ড, এবং যাদের ইনফার্টিলিটির জন্য, প্রাইমারি ইনফার্টিলিটির জন্য আপনাদের জন্য কাছে আসে, সেখানে কেন পালসিটিলা আপনি ইউজ করবেন, সব রুগীরা কোন রুগীগুলোতে আপনি ইউজ করবেন, এই দুটো বললাম। এবং পালসিটিলার জেনারেল নেচার আমি আপনাদেরকে বললাম। আশা করি বুঝতে পেরেছেন। মোট 4টা রুব্রিক বললাম, রুব্রিকগুলো আবার রিপিট করি, আপনারা রেপার্টরি দেখে নেবেন। প্রথম রুব্রিক বললাম, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ডিপেন্ডেন্ট অফ আদার। 3 নম্বর হলো ক্রেডিউলাস। পরে লাস্ট রুব্রিকটা, এটা বাকি যে 3টা বললাম এটা সিনথেসিসে পাবেন। লাস্ট রুব্রিকটা আপনি কমপ্লিট রেপার্টরিতে পারবেন। ফেয়ার, ডেলিভারি, পার্টিউরেশন, ডিউরিং, অ্যাপ্রোচিং। এখানে মোট 3টি মেডিসিন আছে, পালসিটিলা, জেলসিমিয়াম এবং সিবিসি ফিভার, মেবি এই 3টা মেডিসিন আছে। তাহলে আমরা এই পর্যন্ত যে আলোচনাটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটাকে আপনারা বুঝে পেশেন্টের ক্ষেত্রে ইউজ করতে চেষ্টা করবেন, এবং যদি ইউজ করতে চেষ্টা করেন তাহলে কিন্তু অনেক 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 কাজে লাগবে। আমি আরেকটা জিনিস পালসিটিলা আপনাদেরকে বলি, তাহলে হয়তো কাজে দেবে। এই লেভেলটা প্রাইমারি লেভেল না। যেমন মনে করেন একজন মহিলা দীর্ঘদিন চেষ্টা করতেছে, তার বাচ্চা কনসেপ্টের জন্য বিভিন্ন চিকিৎসা করতেছে, বাট সে কী হচ্ছে, ফেলিওর হচ্ছে, হ্যাঁ, সব কিছুতে। সেখানে কোন অ্যাঙ্গেলে গেলে আপনি পালসিটিলা ইউজ করবেন? এই এই ইনফার্টিলিটির কোন অ্যাঙ্গেলে গেলে এই ফিমেলের জন্য আপনার পালসিটিলা ইউজ হবে? এটা প্রাইমারি লেভেল তো আলোচনা করলাম, এটা একটু আরও অ্যাডভান্স লেভেলে। ঠিক আছে, এখানে পালসিটিলার মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি, সে দীর্ঘদিন
চিকিৎসা করার পরে, চেষ্টা করার পরে যখন তার কনসেপ্ট করে না, তখন তার মধ্যে একটা ডিসকারেজনেস চলে আসে। এটাকে একটা রুব্রিক আছে, সুন্দর রুব্রিক, আপনারা মানে রেপার্টরিতে দেখবেন, ডিসকারেজ বিজনেস অ্যাভারশন টু। এখানে বিজনেস শব্দের অর্থটা কী? বিজনেস হলো একজন মানুষ লাভ এবং লসের একটা ব্যাপার স্যাপার থাকে। সাধারণত লস করার জন্য কেউ বিজনেস করে না, কিন্তু আমরা তারপরে বলি যে লাভ লসের, সাধারণত বিজনেস লাভের জন্যই করে। লাভের জন্য কী করে? ইনভেস্ট করে। কোথায় ইনভেস্ট করে? যেখানে সে মনে করে যে এখানে বিজনেসটা করলে, টাকা ইনভেস্ট করলে এটা শুধু কাগজে কলমের টাকা হতে হবে এমন কোনো কথা নাই। যেমন বাচ্চা কনসেপ্ট করা, এটাও কিন্তু একটা বিজনেসের অংশ হয়ে যাবে। যেমন এটা থেকে এটা লাভের ব্যাপার স্যাপার আছে। একজন মহিলা পরিপূর্ণতা, একজন ফিমেলের পরিপূর্ণতা লাভ করে তার বাচ্চা কনসেপ্টের মধ্যে, তাই না? যদি সে কোনো কারণে এটা করতে না পারে, তাহলে আমরা এখানে বিজনেস বলব। এখানে বিজনেস অ্যাভারশনের মধ্যে দুটো মেডিসিন, এটা পালসেটিলা মেইন মেডিসিন, পরে ক্যালকিরেকাপ ঢুকিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে? কমপ্লিট রেপার্টরিতে একক মেডিসিন পালসেটিলা, আর সিনথেসিসে ক্যালকেরিয়া এবং পালসেটিলা ঢুকিয়েছে। আমরা পালসেটিলার মধ্যে সীমাবদ্ধ থাকবো, ক্যালকেরিয়ার মধ্যে আমরা ঢুকবো না আপাতত। একটা সময় এরা ডিসকারেজ হয় বিজনেসে বারবার ফেল করার পর, তখন আর বিজনেস করতে ইচ্ছা করে না। ক্যালকেরিয়ার মধ্যে এটা আছে পালসেটিলা। এখানে পালসেটিলার বিজনেসটা হলো যে তার চিকিৎসা, যে এক ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছে গেছে, যে যেটা বলেছে সেখানে ওষুধ খেয়েছে, খাওয়ার পরে দেখা গেলো যে তার রেজাল্ট তেমন আসে নাই। তো 3 বার 4 বার 5 বার খাওয়ার পর 2-3 বছর যাওয়ার চেষ্টা করার পর তার মনের মধ্যে একটা হতাশা বা একটা ডিসকারেজনেস চলে আসছে। এখন ইন্ডিপেন্ডেন্ট সে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসলো, তখন ডাক্তার সাহেব বললো যে আপনার মনে কী চিন্তা হয়, নিয়ে কী ভাবনা হয়, কী পেরেশানি আসে? বলে যে ডাক্তার সাহেব এখন কোনো কিছু ভালো লাগে না, এখন মনে হয় যেন একা থাকতে পছন্দ করি, কোথাও যেতে মন চায় না, কোথাও ভালো লাগে না, ঘরেও ভালো লাগে না, বাইরেও ভালো লাগে না। পালসেটিলার মধ্যে একটা সফট টোন থাকবে, একটা সফট টোনে সে সবসময় করবে। হ্যাঁ, মনে হবে যেন সে অনেক প্রেশারের মধ্যে আছে, এই প্রেশারটা তার জন্য আর বহন করা সম্ভব না। এই জন্য খুব যে বিরক্তি দেখাবে বা খুব একটা ইরিটেশন, অ্যাঙ্গার, এই জিনিসগুলো যে পালসেটিলা দেখায় তেমনটা কিন্তু না। খুব সুন্দরভাবে পোলাইটলি সফট টোনে পালসেটিলার সাথে কথা বললে আপনি তার প্রতি দয়া চলে আসবে। আমরা নেট্টামিউর পড়ার সময় বলছিলাম উল্টা, সে কেউ যদি তার প্রতি দয়া করে তার জন্য মরে যাওয়াটা চিন্তা লাশ হয়ে যায়। সে এই জন্য এমন কোনো নেগেটিভ উইকনেস নেট্টামিউর প্রকাশ করে না, যার কারণে অন্যরা তাকে সিম্পেথি এবং দয়া দেখাতে আসবে। এই জন্য সে সিম্পেথি অ্যাভারশন, ফেয়ার পিটিট অফ বিং, পিটি মিসফরচুন, এগুলো তার জন্য দুর্ভাগ্য। কিন্তু পালসেটিলা দয়া চায়, ভালোবাসা চায়, মায়া চায়, অন্যরা তার প্রতি অ্যাফেকশন দেখাক, অ্যাফেকশন মানে ভালোবাসা দেখাক, এটা সে চায়। এই জন্য আপনাকে ভালোবাসা কাকে দেখাবেন? তখন ভালোবাসার উপযোগী কথা বা আচরণ বা তার কষ্টে আছে এরকম যখন অনুভব করবেন তখন। এই জন্য একটা সফটনেস, একটা পোলাইটনেস, একটা আপনার হারমোনিয়াল আপনার টক ল্যাঙ্গুয়েজ আপনার পালসেটিলা ইউজ করবে। এই জন্য ডিসকারেজ বিজনেস অ্যাভারশন টু। এই জন্য বলবে যে দেখেন একটা ভালো লাগে না, অনেক চেষ্টা করেছি, কিছু তো হয় না, এখন আর কোথাও যেতে ভালো লাগে না, মনে হয় ঠিক আছে বেঁচে থাকতে হবে, থাকি, খেতে হবে, খাই, ঘরেই থাকি, বাইরে যাই না, বাইরে গেলে জন বিভিন্ন রকমের কোশ্চেন করে, তখন ভালো লাগে না শুনতে। এই জন্য চেষ্টা করি সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে, নিজেকে দূরে রাখার জন্য একটা প্রচেষ্টা। হ্যাঁ, এটা হলো পালসেটিলার আরেকটা সাইড। যখন চিকিৎসা করে 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 একটা সময় গিয়ে সে ফার্টিলিটির কেসে ব্যর্থ হয়, তখনই এই বিষয়গুলো তার মধ্যে আসে। ওকে, আপনারা বুঝতে পারতেছেন কিনা আমার আলোচনা? যারা অনলাইনে আছেন, আমি তো বকবক করে যাচ্ছি, বলে যে আবার কি বলতেছে উল্টাপাল্টা কথাবার্তা, এইসব জিনিস কোথায় পেলো, কোথার থেকে আসলো, আমরা কোনো বইই পাই না, উনি আবার কোথায় পেলো এগুলা, ভুলভাল জিনিস পড়াচ্ছে না তো। আসলে বিষয়টা আমি অনেক ক্লাসে আপনাদেরকে বলছি যে বিষয়টা হলো, যখন আপনি এটাকে আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে কাজে লাগাবেন আপনার পেশেন্টের ক্ষেত্রে, যদি সেখানে গিয়ে আপনি মনে করেন যে হ্যাঁ দিস ইজ দ্য রাইট রেজাল্ট আসতেছে, তাহলে আপনি কাজে লাগাবেন, আর না হলে ছেড়ে দেবেন। আপনি যে ধারায় আছেন সেখানেই থাকেন, সেই গতানুগতিক ধারাতেই থাকেন। এগুলো আমাদের কিছুই কথা না, এগুলো আমাদের
রেপার্টরির মধ্যে এইসব জিনিস আছে এবং অনেক অনেক জায়গায় স্টল ওয়ার্ডার এগুলো লিখে গেছে, কিন্তু হয়তো কোনো কারণে আমাদের ওভারলুক হয়ে গেছে বা আমরা ওগুলো ওইদিকে যাই নাই বা আমাদের হয়তো কোনো কারণে পড়া হয়নি, যে কোনো কারণেই হোক, হ্যাঁ, যার জন্য আমরা এগুলোকে মিস করে ফেলছি। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মানুষের মধ্যে তার তার যে ইন্ডিভিজুয়ালিটি, তার যে ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ, তার যে মানুষটা ও এক মানুষের সাথে এক মানুষের যে আলাদা করার যে পদ্ধতিটা, এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আমরা না ধরে চিকিৎসা না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আসলেই পূর্ণাঙ্গভাবে সুস্থ হওয়া কোনোভাবেই সম্ভব না। এই জন্য দেখেন আমরা প্রচুর সমস্যা নিয়ে, এই অনেক সমস্যা আছে আমাদের শরীর থেকে যাবে না, কিন্তু এটা আমাদের জন্য কষ্টের কারণ হবে না। কিছু কিছু রোগ আছে, অসুস্থতা আছে, এটা বাইবোন আমরা পেয়ে গেছি এবং আমরা জেনেটিক কোডের মধ্যে এটা রয়ে গেছে। অনেক সময় আমাদের ডিএনএ এবং জেনেটিক কোড থেকে এটা কোনোভাবেই সরানো সম্ভব না, তবে এটাকে নিয়ে ম্যানেজ করার ক্ষমতা আমাদের মধ্যে এই ওষুধ করে নিয়ে আসে, আমাদের হোমিওপ্যাথি ব্যালেন্স করে দেয়। হোমিওপ্যাথি এই জন্য বলা হয় রেমিডি, এটাকে আমাদের শরীরকে ব্যালেন্স করে, যার কারণে আমাদের কি হয় যে অসুস্থতা ঠিকই আছে, শ্বাসকষ্ট একটা মানুষের একদম কিউর করে দেবেন। এই জন্য অ্যানিমেল বলছে যে পূর্বের স্বাস্থ্যে ফিরে আসা। পূর্বের স্বাস্থ্য মানে কি? তো মায়ের পেট থেকে তো সেই ওই আপনার যদি মায়োজম ধরেন নিয়ে আসছে, বিভিন্ন ধরনের জেনেটিক কোড নিয়ে আসছে, সেই কোডগুলো এক এক সময় একটা মানুষের 50 বছর পরে বয়সে গিয়ে ডায়াবেটিস হলো, তাই মানে কি 50 বছর বয়সে ডায়াবেটিস নিয়ে আসছে? না, ও জেনেটিক কোডের মধ্যে ডায়াবেটিস আছে, সেটা সে ওপেন আপ হয়েছে। এটা আপনি যদি আপনার জেনেটিক সায়েন্স পড়েন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা জিনকে কাভারিং করে রাখা হয়। যখন বডির কোনো একটা জায়গায়, আমি সব জিনিস এখন আমার মেমোরিতে নেই, অনেকগুলো সায়েন্টিফিক টার্ম আছে, ওই জিনিসটা যখন কমে যায় বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে, যে কোনো পরিস্থিতির সাথে, তখন জিনগুলো ওপেন হয়ে যায়। তখন ওপেন হয়ে গেলে, হ্যাঁ, ওপেন হয়ে গেলে তখন মানুষের অসুস্থতা হয়। ডায়াবেটিস তার জন্মের জেনেটিক লেভেলে চলে আসছে। এখন হোমিওপ্যাথি ওষুধ কী করবে? হোমিওপ্যাথি ওষুধ তার ডায়াবেটিস ভালো করে দেবে এরকম কি আশা করেন আপনি? আমরা হয়তো মনে করি যে সিজিএম জ্যাম বা কী বলে চিমাপিলা আমবেলাটা দিয়া ডায়াবেটিস একদম ভালো করে দেব। এটা একটা মানে চিন্তার জগতে একটা বৈপরীত্য, কখনো এটা সম্ভব না। তবে ডায়াবেটিস থাকার পরেও এই ব্যক্তি মানুষটা ভালো থাকবে। হয়তো ডায়াবেটিস যেটা তার রেগুলার মেডিসিন, সেটা নেওয়ার পরও তার ডায়াবেটিসটা তার কন্ট্রোলে আসতেছে না। আপনি যদি হোমিওপ্যাথি ওষুধটা সেখানে প্রয়োগ করেন, তাকে শান্তি থাকবে। আমরা কি হয় আমাদের শরীরে অনেক, যেমন আপনি প্রেশারের রুগী দেখেন, অধিকাংশ বিপি হাই রুগী দেখবেন, তারা রেগুলার মেডিকেশন নিয়ে যাচ্ছে, তারা ভালো আছে, কিন্তু ব্যক্তি মানুষটা ভালো নয়, তার মধ্যে শান্তি নেই, অশান্তি, অস্থিরতা, ভিতরে ইরিটেশন, কোনো কাজে মনোযোগ নাই। এই জিনিসগুলো ব্যালেন্স নিয়ে আসবে। মানুষটা যখন অসুস্থতার পিছনে কারণ হলো তার ইমোশনাল লেভেলে ব্রেকডাউন। এখন ইমোশনাল লেভেলে যদি স্ট্রংলি ব্রেকডাউন একবার হয়ে যায়, এটাকে সারভাইভ করে রিগেইন করা, পিছনের দিকে নিয়ে যাওয়া, এটা অনেক কঠিন কাজ। তবে একটা ব্যালেন্স তাকে নিয়ে আসে। এই ব্যালেন্সটা হলো আপনার মনে করেন পূর্বের স্বাস্থ্যে ফিরে আসা। হ্যাঁ, ঠিক আছে, আমরা অনেক সময় এটা নিয়ে ভুল করে ফেলি। আমরা অনেক সময় মনে করি যে এই সব রুগীকে আমরা ভালো করে ফেলবো, তাকে মানে আমরা নতুন যারা হোমিওপ্যাথিতে আসে তারা অনেক সময় ডিজার্টেড হয়ে যায়, কেন ওই অর্গাননের সূত্র পড়ে আর বিভিন্ন ধরনের ওষুধ খায়, বিভিন্ন বড় বড় ডাক্তারদের কাছে, তাদের টিচারদের কাছে, খেয়ে দেখা যায় কিছু হচ্ছে না। তখন তারা বলে কি তাহলে কি হ্যানিম্যান সাহেব ভুল লেগে গেছে? না, হ্যানিম্যান সাহেব ভুল লেখেন নেই, উনি ঠিকই লেগে গেছে। উনি যা বুঝাতে চেয়েছে আমরা হয়তো সেটাকে সেভাবে বুঝিনি। ওকে, পরের পার্টে আসি, ছোটো ছোটো বিষয় আলোচনা করি, আপনাদের ভালো লাগবে। কারণ লম্বা আলোচনা করলে বোর হয়ে যাবেন এবং ভালো লাগবে না। সরি, ওকে, আপনারা তো আমার সাথে আছেন? ওকে, অ্যাঙ্গুইশ প্লাসেন্টা, অ্যাঙ্গুইশ উইথ রিটেইন। আপনারা ক্যান্থারির সম্বন্ধে আমি 2-4টা কথা বলি আপনাদেরকে। খুব ভালো একটা মেডিসিন। এরা কীট প্রকৃতির মানুষ হয়, ছোটো একটা গ্যালেন্স, এক নজরে আপনার দেখে নিতে পারেন। ক্যান্থারিজেন মানুষগুলো এরা ফ্যামিলি ওরিয়েন্টেড না,
ফ্যামিলিমুখী না, পরিবার কেন্দ্রিক না। যদি একজন মানুষ, পুরুষ মানুষ যদি ক্যান্সারিস হয়, আপনারা হয়তো আমাদের সাধ্যের অনেক লেকচারে শুনেছেন ক্যান্সারিস সম্বন্ধে, আমি ওই পার্ট যাব না, একটু ভিন্নভাবে বলবো সুবিধার জন্য। ক্যান্সারিসের মানুষরা কি তাহলে সংসার করবে না? করবে, কিন্তু সংসার করবে ঠিকই, কিন্তু সংসারের সাথে জুড়বে না এরা। তাদের ওয়াইফ, বাচ্চা, ফ্যামিলি, এদের সাথে এদের রিলেশন কখনোই, বন্ডিং কখনোই ভালো থাকে না। এবং এদের সাথে ইমোশনালি যে বন্ডিংটা হওয়া দরকার, এই বন্ডিংটা কখনো, দেখুন হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড যদি ক্যান্সারিসের পেশেন্ট হয়, দেখবেন যে পরিবারের প্রতি যতটুকু যত্ন নেওয়া দরকার, যতটুকু রেসপন্সিবিলিটি নেওয়া দরকার যে পরিবারকে গ্রো করার জন্য, ওয়াইফের প্রতি যতটুকু নজর দেওয়া দরকার, কোনোটাই তাদের মধ্যে নেই। তারা এক কথায় কোনো রকম করে দিনে নিপাত করতেছে, তাদের মতো তারা থাকতে চায়। তাহলে কি তারা এই বন্ডিংকে কেন ধরে রাখছে? বন্ডিং ভেঙে দিতে পারে। কেন ভাঙতে চায়? যে এই জন্যই ভাঙতে পারে না, তাদের মধ্যে একটা কাওয়ার্ডিজ আছে, তাদের মধ্যে একটা কাওয়ার্ডিজ আছে। ওর আচার আচরণ, ক্যান্সারিসের আচার আচরণ আপনার কাছে খুবই খুবই ডিসগাস্টিং মনে হবে। ক্যান্সারিসের পেশেন্ট যখন আপনার চেম্বারে ঢুকবে, সে কথাগুলো এত কর্কশ এবং বিদঘুটে মনে হবে, আপনার কাছে মনে হবে না যে এই ব্যক্তি সামনে বসে আছে, তার সাথে সাস্টেইন করি, কমিউনিকেশনটাকে সাস্টেইন করি। মনে হবে যেন এখানেই ব্রেক করে একে তাড়াতাড়ি যতটুকু বুঝেছি, যতটুকু বুঝি নেই তাকে দিয়ে দাও। এর লাইফ সার্কেলটা যদি দেখেন, আপনি দেখবেন যে এর হাজব্যান্ড বা ওয়াইফ কারোর সাথে কারোর রিলেশন খুব একটা ভালো থাকে না। এরা সংসারমুখী মানুষ না, কিন্তু সংসার থেকে আবার বেরিয়ে আসতে পারে না কাওয়ার্ডিজের না কারণে। এজন্য এদের সবসময় একটা ডিরেল কন্ডিশন তাদের মধ্যে থাকে, তাদের নিজের মতো তারা। হয়তো দেখা গেলো এরকম কিছু মানুষ আপনি দেখবেন যারা নিজের মতো চলতে পছন্দ করে। হয়তো দেখা গেলো যে 10 দিন, 1 সপ্তাহ কাজ করলো, তারপরে উদাও নাই, আবার কতদিন পর সংসারে আসলো। এই যে তাদের মতো করে এরা গ্লিটারিং একটা অবজেক্ট, একটা রুব্রিক আছে, গ্লিটারিং অবজেক্ট, চকচকে জিনিস। আপনারা জানেন ক্যান্সারিসে যদি ইউরিন ইনফেকশন হয়, ডাইসুরিয়া যেটাকে আমরা বলি, ইনফ্লামেশন, তাহলে ক্যান্সারিসের পেশেন্টের আপনারা যদি একবার দেখে থাকেন তাহলে জানতে পারবেন যে ক্যান্সারিস মাস্ট এমন আচরণ করবে আপনার যে ওর আশপাশের লোকগুলো বিরক্ত এবং সবচেয়ে বেশি ডিসগাস্টিং করবে। কর্কশতা একটা অসুস্থতা ঠিক আছে, কিন্তু অসুস্থতার জন্য যে সারাউন্ডিংয়ের মধ্যে যে এফেক্ট ফেলবে, সে অন্যরা তার প্রতি বিরক্ত হয়ে যাবে। অনেকটা মনে হবে যেন ক্যামোমিলার মতো, কিন্তু আসলে ক্যামোমিলার মতো না। বা প্রাইমারিভাবে আপনারা যদি দেখেন, এরা অনেকটা অ্যাবিউজ করবে, এরা গালাগালি শুরু করবে আশপাশের লোকদেরকে এবং খারাপ ব্যবহার করবে। এবং এদের মধ্যে একটা অ্যাডাল্টি মেন্টালিটি থাকে। অ্যাডাল্টি মেন্টালিটি মানে, হয়তো অ্যাডাল্টি মেন্টালিটি সবসময় আমরা নেগেটিভ সেন্সে ইউজ করব না। নেগেটিভ সেন্স হয়তো আপনি বলবেন যে এটা তো নেগেটিভ সেন্সেই এই ওয়ার্ডটা ইউজ হয় না, এটা সব ক্ষেত্রে নেগেটিভ সেন্সে। আপনি হয়তো দেখা গেলো যে একই সময় বিভিন্ন জিনিস ইউজ করতেছেন। মনে করেন যে এটা এই হ্যাঁ, অনেক সময় দেখবেন যে আমাদের এই সমাজ ব্যবস্থায় অ্যাডাল্টি মানুষ পাওয়া যায়, এরা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন থাকার পরও বাইরে কোনো রিলেশন তারা তৈরি করে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তৈরি করে, এটাকে অ্যাডাল্টি বলি। এর বাহিরেও এরা কোনো একটা জিনিসের মধ্যে স্থির থাকতে পারে। নয়তো দেখলো আপনার থেকে ওষুধ নিল, যদি রাস্তা দিয়ে মনে হলো যে এরা তাড়াতাড়ি কোনো কিছুর প্রতি ইমপ্রেস হয়ে যায়। গ্লিটারিং অবজেক্ট, গ্লিটারিং অবজেক্টটা সুন্দর এক্সাম্পল হলো মরুভূমিতে। আমরা তো মরুভূমি দেখিনি কখনো, বলতে পারবো না, বই পুস্তকে যা পড়ে, ভ্রমণকারীতে পড়লে আপনারা জানতে পারবেন যে আগের দিনে যখন বড় বড় কাফেলাগুলা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে কী জন্য যেত, ব্যবসার কারণে যাওয়া লাগতো তারা, তখন তাদের পানির প্রয়োজন থাকতো। তখন এই পানি, যেহেতু মরুভূমির মধ্যে পানির খুব অভাব থাকতো, তখন এই ছোটো ছোটো মরুভূমির মাঝখানে আমাদের যে কূপ থাকে, এরকম কূপ থাকে, পানির ফোয়ারা থাকে, এটা অটো আল্লাহ বানিয়ে দিয়েছে। তো ওইখানে পানি দূরের থেকে অনুভব করা যায় যে হ্যাঁ এখানে পানি আছে। তখন তারা
ছুটে যেয়ে ওখানে পানির জন্য যায়। তো বাট কিছু কিছু জায়গা আছে যেটা হচ্ছে তাদের জন্য একটা মরিচিকার মতো, ওই যে বালু, বড় বড় বালুর দানা থাকে, তো ওটার মধ্যে যখন রোদের আলো পড়ে চিকচিক চিকচিক করে পানির মতো, তো ওরা ওখানে ছুটে যায় পানি আনার জন্য, কিন্তু বাট পানি আর ওখানে পায় না। এই গ্লিটারিং অবজেক্টটা ঠিক ওই রকম। যেমন দেখবেন যে ছোট ছোট মাছি, ছোট ছোট পোকা যেটাকে বলবো আমরা, এর থেকে আপনার ক্যান্থারিস তৈরি হয়। এদের পোকা, এই ছোটো ছোটো মাছিগুলোর কাজ হলো, পোকাগুলোর কাজ হলো, এরা যখন যেখানে আলো দেখবে, তখন একটা বাতি জ্বালিয়ে রাখবেন, সেখানে ডিসকভারি চ্যানেলে এগুলো দেখা যায়। যাক, আমার ডিসকভারি চ্যানেল দেখা হয় না তা বলতে পারবো না। যাক, আমরা ডিসকভারি, একজন বলেছে ডিসকভারি চ্যানেল, এই গ্লিটারিং, আমাদের অনেক রুব্রিক বোঝার জন্য অনেক কিছু জানা দরকার। এই মরুভূমি সম্বন্ধে ধারণা না থাকলে গ্লিটারিং অবজেক্ট বোঝা যাবে না। হ্যাঁ, এটা একটা খুব ভালো রুব্রিক ক্যান্থারিজের। ক্যান্থারিজ সম্বন্ধে আপনার ব্যাপক ধারণা হয়ে যাবে, এক রুব্রিকে আপনাকে একটা ডেস্টিনেশনে নিয়ে চলে যাবে, সব জায়গায় পাবেন জীবনের সব ক্ষেত্রে। আমি কিছু কিছু এক্সাম্পল দিচ্ছি। তো পোকা এরা কী করে, একটা বাতির আগে আমরা ছোটোবেলায় দেখেছি যে গ্রামে যখন থাকতাম তখন বাতি জ্বালিয়ে রাখতো, চারিদিক থেকে পোকা এসে ওই বাতির মধ্যে, আগুনের মধ্যে তারা পুড়ে যেত। তো ও কি জানে না যে এটা যে আগুন, এটা এখানে ঝাঁপ দিলে পুড়ে যাবে? অবশ্যই সে জানে না, কেন ওইটাই তার জন্য গ্লিটারিং অবজেক্ট, তাকে ওটা টানছে, সেই জন্য ওটার ভিতরে চলে যায়, চলে গিয়ে দেখা যায় যে তার জন্য মৃত্যু অনিবার্য। আমি যেভাবে বললাম যে মরুভূমিতে যেভাবে পানির নামে যে মরিচিকা আমরা দেখি, এই যে গ্লিটারিং অবজেক্ট, এই ক্যান্থারিজের মধ্যে গ্লিটারিং অবজেক্টটা খুব ডেঞ্জারাস। এই জন্য কোনো কিছুর সাথে সে নিজেকে লিঙ্ক আপ করতে পারে না, দীর্ঘ সময় অ্যাটাচমেন্ট রাখতে পারে না। তবে পারিবারিক যে অ্যাটাচমেন্ট, এই রিলেশনকে সে আবার ভাঙতেও পারে না। কাওয়ার্ডিজের কারণ এখন কোনো একজন ব্যক্তি, কোনো একজন মানুষ যদি মনে করেন 60 বছর বয়সে যদি পরিবার বাদ দিয়ে দেয়, ওয়াইফের সাথে বনিবনা হয় না, হ্যাঁ, গ্লিটারিং অবজেক্ট সিঙ্গেল রুব্রিক দেখেছেন, আমাদের এখানে একজন লিখে দিয়েছে। দিস ইজ দ্য মোস্টলি পাওয়ারফুল রুব্রিক, এবং এই রুব্রিকটা আপনাকে ক্যান্থারিজকে, একটা টোটাল ক্যান্থারিজকে বোঝার জন্য সাহায্য করবে। তো 60 বছরের একজন মানুষ যদি মনে করেন যে ওয়াইফ, বাচ্চাদের সাথে তার এই ধরনের মানুষদের সাথে সম্পর্ক, পরিবারের সম্পর্ক ভালো হয় না, শিকিং চিলড্রেন ফ্রম, শিকিং হেল্প, ক্রাইং ফ্রম, শিকিং হেল্প ফ্রম, এরা যখন সাহায্য চায় তখন তাদের মধ্যে এমনভাবে তারা পরিবারের কাছ থেকে সাহায্য নিতে চায় বা কোনো কিছু চায়, যারা অন্যরা বিরক্ত হয় তার আচরণে। বাট এদের সাথে পরিবারের সম্পর্ক কখনোই ভালো থাকে না, কিন্তু এরা পরিবার থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এই জন্য বিচ্ছিন্ন হতে পারে না, তার মধ্যে চিন্তা হয় আজকে যদি পরিবার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই, বাই চান্স 60 বছর বয়স হয়েছে একজন মানুষের, সে পরিবার থেকে মনে করেন যে ওয়াইফকে ডিভোর্স দিলে তার অবস্থাটা কী হবে? 60 বছর জীবনে কি ব্যাচেলার জীবন থাকা যায়? অবশ্যই না। সে জানে যে আমি যদি এখন ব্যাচেলার হয়ে যাই, তারপরে আবার আমাকে কি করা যায়, নতুন করে সংসার করা কোনোভাবেই সম্ভব না। আর ব্যাচেলার মানুষের জন্য জীবনযাপন করা খুব টাফ, এটা সে জানে। এই কাওয়ার্ডিজের কারণে সে সম্পর্ককে রেখে দেয়, কিন্তু এদের সাথে বন্ডিংটা তার স্ট্রংনেস থাকে না, কেননা তার মধ্যে একটা গ্লিটারিং অবজেক্ট থাকে। এই জন্য সে অ্যাডাল্টি করতে থাকে। অ্যাডাল্টি মানে এখানে একই বস্তু সাথে আরেকটা বস্তুকে সে মিলায়। যেমন মনে করেন আমাদের স্যার একটা এক্সাম্পল দিয়েছিলেন কোনো একটা সময়, যে একজন ডাক্তার, তার পেশা হবে সে ডাক্তারি করবে, কিন্তু সে এটা বাদ দিয়ে ওই বিভিন্ন ধরনের অল্টারনেটিভ কাজে কর্মের সাথে জড়িত পড়ল। তো একটা সময় গিয়ে দেখা গেল যে যখন সে আবার ডাক্তারি পেশায় আসলো, তখন দেখা গেল যে ডাক্তারি পেশায় সে কিছু করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে। কেন চিকিৎসা পেশাটা এমন, এটা যদি কন্টিনিউ এর সাথে লেগে না থাকা যায়, কন্টিনিউশন করা না যায়, তাহলে চিকিৎসা বিজ্ঞান প্রত্যেক দিনে চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে 30 বছর যদি একটা মানুষ বা 15 বছর বা 10 বছর যদি প্র্যাকটিস না করে, তাহলে সে তখন আর মেডিসিন লেখা তার জন্য কষ্টকর ব্যাপার হবে। এরকম একটা কন্ডিশনের মধ্যে চলে যায়, সেই অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে দৌড়িয়েছে। এরকম 2-4 জন মানুষ আপনি পাবেন এরকম আমাদের সমাজ ব্যবস্থায়, এবং এদের আচার আচরণে তার আশপাশের লোকরা খুবই বিরক্ত। খুব মজার একটা রুব্রিক আছে, অ্যাঙ্গুইশ প্লাসেন্টা উইথ রিটেইন। এখানে 6টা মেডিসিন, তার মধ্যে ক্যান্থারিজ একটা। অ্যাঙ্গুইশ প্লাসেন্টা উইথ রিটেইন। এখন মজার কথা হলো যে প্লাসেন্টার কাজ হলো বের হওয়া, কিন্তু সে এখানে থাকতে চায়। তার যখন সময় ম্যাচুরিটি চলে আসবে,
ম্যাচুরিটি আসার পর কি তার কাজ হলো সেখান থেকে বের হয়ে আসে। তাহলে তার কী হবে, তার ইউটেরাসটা আবার নতুন আবার সে আগের জায়গায় রিগেইন করতে পারবে। কিন্তু এর অবস্থাটা কি দাঁড়ালো, সে বের হইতে চায় না, যেটাকে বের করে দেওয়াটা উচিত সেটা করতে চায় না। ক্যান্সারিজের ক্ষেত্রে তাই, ক্যান্সারিজ সম্পর্ক যেই সম্পর্ক তার জন্য কল্যাণকর না, যে সম্পর্কর সাথে সে নিজেকে টোটালি অ্যাডজাস্ট করতে পারতেছে না, এই সম্পর্ককে সে কেটেও দিতে পারতেছে না। প্লাসেন্টা বের হলে কী হবে, কেটে দেওয়া হলে তাহলে বাচ্চা এবং মায়ের মধ্যে যে একটা রিলেশন ছিল সেই রিলেশনটা আপাতত কেটে দেওয়া হলো, ইন্টারনাল রিলেশনটা। এখন সে বাহ্যিক দুনিয়ার সাথে সম্পর্ক তৈরি করবে। কিন্তু এখানে ক্ষেত্রে সে ব্যতিক্রম, সে বাচ্চা বাইরে ডেলিভারি হওয়ার পরও প্লাসেন্টা বাইরে দিতে চাচ্ছে না, প্লাসেন্টা আগের জায়গায় রয়ে থেকে যেতে যাচ্ছে। তাহলে কী হবে, এটা এখন তার জন্য আর কল্যাণ না, তার জন্য ক্ষতিকারক। এই 6 জন মানুষ এরা যেই সমস্যার মধ্যে থাকে, যেই ক্ষতির মধ্যে থেকেও ক্ষতিতে নিজেকে রাখতে চায়। কেননা এখান থেকে যদি সে মনে করে বের হয়ে যায়, ক্যান্সারিজ বের হতে পারে না, কারণ কাওয়ার্ডিজের কারণে। এই জন্য ওই অবস্থার মধ্যে থেকে কষ্ট পাচ্ছে, অন্যদেরকেও কষ্ট দিচ্ছে, কিন্তু তার মধ্যেও সে সাস্টেন করে যাচ্ছে। এটা হলো ক্যান্সারিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গ্লিটারিং অবজেক্ট দেখবেন যে যার যেখানে যতটুকু থাকা উচিত। এখন আমি হোমিওপ্যাথিক ডাক্তারি করি, এখন যদি আমি এমএলএমের বিজনেস শুরু করি, জাগার বিজনেস করি, আবার ডাক্তারি করি, আবার দেখা যাচ্ছে যে কেউ বললো যে তুমি অমুকে একটা ফার্ম খোলো, আমি তো অত কিছু বলতে পারবো না, যেহেতু ডাক্তারের বাইরে আমি কিছু জানিও না অন্য পেশাটার মধ্যে। আমি নানান দিকে ছুটাছুটি শুরু করে দিলাম, তাহলে আমার অবস্থা কী হবে 10-20 বছর পরে? ফর এক্সাম্পল, একজন ডাক্তার, নিউ ডাক্তার, সে চিন্তা করবে যে টার্গেট করবে যে আমি 10 বছরে এই পেশাটাকে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাব, সেখান থেকে আমি মানুষের সেবা করব। সে ডাক্তারিও করতেছে, পার্ট টাইম দেখা যাবে যে কম্পিউটার শিখতেছে, সফটওয়্যার শিখতেছে, এই আইটি শিখতেছে, আবার জমির বিজনেস করতেছে, নানান ফন্দি ফিকির। গ্লিটারিং মানে যখন যেটা দেখতেছে হ্যাঁ এটার মধ্যে ভালো হবে, ওই গ্লিটারিংয়ের মধ্যে চলে যাচ্ছে। এদের মধ্যে কিন্তু ক্যান্সারিজের একটা ব্যাপার স্যাপার রয়ে যায়। কেন আপনাকে এই রুব্রিকটাকে কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ বয়সের লোকদের জন্য না। হ্যাঁ, যখন বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, দেখা গেলো যে আপনি বললো যে কী করবে, এখন সে ক্রিকেট খেলবে, সবাই ক্রিকেট খেলে, আপনি এক গাদা বিশাল এক ব্যাগে কিনে দিলেন 10-20 হাজার টাকা খরচ করে। কদিন পরে ক্রিকেট তাকে একটা ইনস্টিটিউটে ভর্তি করে দিলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রিকেট খেলবে। কয়েকদিন যাওয়ার পর দেখছে যে এটা খুব পরিশ্রম, রোদের মধ্যে, সেই দুপুরের রোদ, দেখবেন আমরা ওই ধানমন্ডি 27 নম্বরে দেখি দুপুরে রোদের মধ্যে প্র্যাকটিস করাচ্ছে, ট্রেনিং দিচ্ছে তাদেরকে। হ্যাঁ, তাহলে বুঝেন কত কষ্টকর ব্যাপার। এই গ্লিটারিং অবজেক্ট তার দিকে বলো, আবার বলো না এটা বাদ, তাহলে করবো আপনার টেবিল টেনিস খেলবো। টেবিল টেনিসে কষ্ট নাই, সেটা একটা রুমের মধ্যে টেবিলের উপরে খালি পিটাপিটি করা। কদিন পরে আপনার ছেলেকে বা বাচ্চাকে কিনে দেওয়া হলো, সে এটা করলো, এটা করার পর না এটা ভালো। এই যে গ্লিটারিং অবজেক্ট আমাদের সমাজ ব্যবস্থায় ক্যান্সারিজের এখন মনে করেন এত প্রয়োগ কেন? এখন আপনি যখন সেটা করতে পারে না, এটার মধ্যে অনেক রুব্রিক আছে, আমি অত রুব্রিকের ফাঁদে যাচ্ছি না, তখনই তার মধ্যে কি হয়, ইউরিন ইনফেকশনের আরেকটা কারণ হলো একটা রাগ এবং গোসা। আপনারা দেখেন কী বলে আপনার স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে জেনারেল আপনার ম্যাথমেটিক্যালগুলো বাংলা বইয়ের মধ্যে লেখা আছে যে কখনো যখন কোনো কারণে তার মধ্যে রাগ গোসা তৈরি হয়, তখন তার ইউরিনের মধ্যে বার্নিং শুরু হয়। ঠিক ক্যান্সারিজের ক্ষেত্রেও হয়। ক্যান্সারিজ তার মতো করে, একজন মানুষ তো তার মতো করে চলতে পারে না, সমাজ এটা কোনোভাবে মেনে নেবে না, পরিবার এটা মেনে নেবে না, সে বাধ্য হয়ে ওইখানের মধ্যে থেকে তাদের মতো চলতে গিয়ে তাদের সাথে সেই কম্প্রোমাইজ, সব জায়গায় কি তার মতো চলা যায়? কোনো না কোনো জায়গায় যখনই কম্প্রোমাইজ করতে যায় তখনই ইউরিন ইনফেকশন হয়। সে চায় গ্লিটারিং অবজেক্টের মতো লাইফ লিড করবে, লাইফ লিড করবে, তার মতো সে চলবে, কারো কাছে জবাবদিহিতা করবে না, সবার সাথে সে খারাপ বিহেভিয়ার করবে, খারাপ ব্যবহার করবে, ভাঙচুর করবে, অত্যাচার করবে, জিনিসপত্র নষ্ট করবে, তার প্রয়োজন সে সবসময় পূরণ করতে চাইবে। তাহলে তো এটা সব ফ্যামিলির পক্ষে, 2-1টা ফ্যামিলির পক্ষে এটা তাকে সাপোর্ট দেওয়া সম্ভব, বেশিরভাগ ফ্যামিলি তাকে সাপোর্ট দিবে না। সে তো ক্যান্সারিজ হয়ে বসে আছে, এখন বাধ্য হয়ে তাকে তারা তাকে প্রেশারাইজ করবে, তারা তার উপরে বাইন্ডিং করবে, কন্ট্রোল করবে, তখন তার মধ্যে অ্যাঙ্গার তৈরি হবে। অ্যাঙ্গার মানে বার্নিং। ওকে, অনেক বক করে ফেললাম, কথা বলা অনেক কষ্টকর কাজ।
তাহলে আমরা বুঝতে পারলাম শেষ কেস। সময় তো নেই, আজকে কি কন্টিনিউ করবো না বন্ধ করে দেবো? 10:30 বাজে, 11:30 বাজে, সরি 10:30। আমাদের 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি নাকি? কোনো কোশ্চেন যদি কারো থাকে, আজকে তো মানে কম পার্টিসিপেন্ট কম, অনেকেই হয়তো দিনের বেলা শুনে। ডাক্তারের সাথে গন্ধা আচরণ করে, তার ব্যবহারে ডাক্তার তার আশেপাশের লোকদের কাছে গন্ধ। হ্যাঁ, এটা আমরা অনেকবার এর আগে অনেকবার বলেছি আমরা। আপনি কথাটা ঠিকই বলেছেন যে ক্যান্থারিস আসলে ডক্ট্রিন অফ সিগনেচার থেকে এটা এসেছে। ডক্ট্রিন অফ সিগনেচার থেকে এটা এসেছে। হোয়াট ইজ দ্য ডক্ট্রিন অফ সিগনেচার? ডক্ট্রিন অফ সিগনেচারে এই ক্যান্থারিসকে ইউজ করা হয়তো একসময় আপনার মাথার চুলের জন্য, ঠিক আছে? আর ক্যান্থারিস, অরিজিনাল ক্যান্থারিস যখন আপনি মাদার টিংচার মুখ খুলবেন তখন প্রচণ্ড গন্ধ বের হবে, এত বিশ্রী, এত মানে ডিসগাস্টিং যেটা আপনি সহ্যের বাইরে। এজন্য ক্যান্থারিসের পেশেন্টদের ক্ষেত্রে এটা অলওয়েজ আমরা দেখি যে চেম্বারে যখন আপনার সাথে আসবে এমন আচরণ করবে, আপনি মনে হবে যেন এই পেশেন্ট না দেখতে পারলে আপনি বেঁচে যাবেন। বাট কোনো কারণে যেহেতু ফিজিশিয়ান, আপনি তো কাউকে ছেড়ে দিতে পারেন না। আপনিও যদি একটু রাগী মানুষ হন তাহলে বলেন যে না, আমি আপনাকে দেখব না, সেটা একটা আলাদা বিষয় হতে পারে, এটা ব্যতিক্রম। বেশিরভাগ ডাক্তার এই দেখবে, কিন্তু তার আচরণটা আপনার কাছে, তার কথা আপনার কাছে ভালো লাগবে না। তখন আপনি কি করবেন? দ্রুত তাকে কোনোভাবে, আর আপনি যদি অ্যাট এ গ্ল্যান্স এটা যদি আপনি বুঝতে পারেন যে ক্যান্থারিসের আচরণ এরকম, তার জীবনযাপন প্রণালীতে আপনি দেখবেন যে গ্লিটারিং অবজেক্টের মধ্যে সে অবস্থান করছে, তাহলে আপনি খুব সুন্দরভাবেই, যেহেতু গ্লিটারিং অবজেক্টটা হলো একটা পেপার ওয়ার্ক করার জন্য, এটা কয়েক পেজ, 8-10 পেজ লেখা যাবে। প্রত্যেকে একজন মানুষের, একজন ফিমেলকে খুঁজে বের করেন, একটা টিএনএস মেয়েকে বের করেন, 14 বছর বয়স, সেই গ্লিটারিং অবজেক্ট কোথায় কোথায় হতে পারে এবং কোন কোন অ্যাঙ্গেলে আপনি তাকে গ্লিটারিং অবজেক্ট হিসাবে নিয়ে ক্যান্থারিস ইউজ করবেন। একটা 25 বছরের যুবককে আপনি ভাবেন, তাকে আপনি কীভাবে এই গ্লিটারিং অবজেক্টের মধ্যে ঢুকাবেন, কী কী আচরণ করলেন। 40 বছরের একজন মানুষকে ভাবেন, 50 বছরের একজন লোককে ভাবেন, বিভিন্ন পেশা নিয়ে আসেন। একজন ডাক্তারের ক্ষেত্রে গ্লিটারিং অবজেক্ট কী হবে বললাম তো, এটা 50 পেজের একটা পেপার ওয়ার্ক হয়ে যাবে, তাই না? তো মোটামুটি এইভাবে কাজ করলে আপনাদের দেখবেন যে অনেক মেডিসিন সম্বন্ধে ধারণা পাল্টে যাবে এবং প্র্যাকটিস করতে সুবিধা হবে। সবচেয়ে বড় কথা হলো যে বিষয়গুলো আমরা হয়তো কোনো কারণে দেওয়াই হচ্ছে না, আপনার কাছে কবে ইউরিনি বার্নিং ইনফেকশনের রুগী আসবে, আপনি ক্যান্থারিস দিবেন, আগুনে পুড়ে গেছে, আজকে কি আগুনে পুড়ে গেলে কি আমাদের কাছে আসে? হ্যাঁ, গরম পানি পুড়ে গেলে। আজকাল বাজারে এমন সব জিনিস পাওয়া যায়, কারণ পেশেন্ট এত বোকা না, আমাদের কাছে এসে আপনাকে ক্যান্থারিসের লোশন বানিয়ে দিবেন আর খাওয়াই দিবেন, তারপরে খাবেন। এটা আপনার পরিবারের লোক হতে পারে, বেশিরভাগ লোকেই বার্নাল টার্নাল এটা সেটা আছে, ওটা ব্যবহার করে ফেলবে। তো আপনি আসলে ক্যান্থারিস ইউজের জায়গা খুব কম, বার্নিং টেন্ডেন্সি উইথ এই পুড়ে যাওয়া, সে এরকম কেস খুব কম পাবেন এবং কম ইউজ করতে পারবেন। যখন আপনি ওর মেন্টাল স্টেটটা বুঝতে পারবেন, ইন্ডিভিজুয়ালিটির ক্যারেক্টারটা আপনার কাছে ক্লিয়ার হবে, তারও অনেক জায়গায় আপনি ইউজ করতে পারবেন। ক্যান্থারিসে দেখবেন যে একটা বেসিক নেচার, আপনি আশপাশে এরকম অনেক লোক পাবেন যারা ক্যান্থারিসের মতো আছে, তখন আপনি ইজি এদেরকে ইউজ করতে পারেন। কারণ ব্যক্তি মানুষের স্বভাবের সাথে মিলে যখন আপনি ওষুধটা দিতে পারবেন, তখন ওই ব্যক্তি টোটাল আরোগ্য হওয়া শুরু করবে এবং শুধু তার ডিজিজ প্যাথোলজি চেঞ্জ হবে না, মানুষটার মধ্যে এক ধরনের কী আসবে, হারমোনি চলে আসবে। সে একটা এমন কন্ডিশনে তার জীবনে আসবে, অনেক জিনিস তার জন্য সহজ হয়ে যাবে, যে জীবন তার কাছে ইনটলারেবল ছিল সেটাকে সে টলার করতে পারবে। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আগামী কাল আমরা অন্য টপিকস নিয়ে আলোচনা করব, যেহেতু আজ রাত হয়ে গেছে অনেক, 11:30 পরে আমরা চালাতে চাই না, যেহেতু আমাদের থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। আর এগুলো বেশি বেশি করে শুনবেন আর শেয়ার করে দিবেন, আপনাদের আশপাশে যারা আছে তারা যেন এগুলো দেখে শুনে এবং এটাকে কাজে লাগায়। বেশি বেশি করে প্রত্যেকের জন্য উইশ করবেন।
কঠিনতর সময় আমরা অতিক্রান্ত করতেছি। ইচ্ছা শক্তিকে আরও বেশি প্রবল করবেন, সবাইকে হোমওয়ার্ক করবেন যেন তারা পজিটিভ থিঙ্কিং করে। আমি একদিনই বলেছিলাম যে আসলে ভাইরাস, আপনি দেখেন, আমি সেদিন বলতেছিলাম, সংক্ষেপে 1 মিনিটে শেষ করে দিই। 3 ইডিয়টের মধ্যে 3 বন্ধু, দেখেন 3 বন্ধু যখন আপনার একসাথে থাকা শুরু করলো, তখন ওই প্রিন্সিপালের নাম ছিল, 3 বন্ধুর নাম আমি ভুলে গেছি, এখন বলতে পারবো না। ওখানে প্রিন্সিপাল সাহেবের নাম ছিল ভাইরাস। তো ভাইরাস কী করলো, এক বন্ধুকে বুঝালো যে তুই যদি এদের সাথে থাকিস তাহলে জীবনে পাস করতে পারবি না, এরা তো সব কোটিপতি, তোর বাবার ইনকাম হলো 2,500 টাকা মাসে পেনশন পায়, আর এদের প্রতি ঘন্টায় 2,500 টাকা ইনকাম। তো ভাইরাস কী করলো, ওকে, এই ভাইরাস প্রিন্সিপাল কী করলো, ওকে আলাদা করে দিল। আলাদা করে দেওয়াতে ও লাস্টে ওকে কী করতে হলো, ওই ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করার জন্য অ্যাটেম্প নিতে হলো, কিন্তু সে মারা যায়নি। ভাইরাস কী করে, আমাদের বন্ডিং, এটার উল্টাটা ভাবে, আমাদের বন্ডিং যত দুর্বল হবে আমাদের পরিবারের সাথে, আমাদের আশপাশের লোকদের সাথে, আসলে দেখেন পারিবারিক বন্ডিংটা কেন আমাদেরকে আল্লাহই বানিয়ে দিয়েছে, কেন এই জন্যই দিয়েছে, অসুস্থতা থেকে বাঁচার জন্য। এই বন্ডিং আমাদেরকে বাড়াতে হবে, তাহলে আমাদের যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আমাদেরকে কম অ্যাটাক করবে। তাদের পারিবারিক বন্ধন স্ট্রং, বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে। কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে, 3 ইডিয়ট মুভি তো আমি বলছি, 3 ইডিয়ট মুভি, তো বন্ডিংয়ের কারণে অনেক সময় এই বন্ডিংটা আমাদের দুর্বল হয়ে গেছে এখন, যার কারণে আমরা নিউক্লিয়াস হয়ে যাচ্ছি, ধীরে ধীরে নিজেকে আলাদা করে ফেলতেছি। এই জন্য অসুস্থতা আমাদের মধ্যে আসছে। কেন, আপনার ভিতরে যে ইন্সপিরেশন যেটা তৈরি হবে, আপনার ইমিউনিটিকে, ভালোবাসা ইমিউনিটিকে গ্রো করে, এই জন্য ভালোবাসার এত মূল্য। ভালোবাসা ইমিউনিটিকে স্ট্রং করে, ফাইট করার ক্ষমতা বাড়িয়ে দেয়। হ্যাঁ, আমরা যদি কোনো এক সময়, আমার সময় থাকে, তাহলে কোনো একদিন আলোচনা করব যে লাভ যখন আপনার মনে করেন যে কোনো কারণে ঘাটতি হয়, তখন একজন মানুষের জীবনে কত সমস্যা হতে পারে। এবং লাভ এমন একটা জিনিস যেটা শুধুমাত্র আমরা এখন লাভের অপপ্রয়োগ করি। লাভ মানে মনে করি যে কোনো একজন ছেলে এবং মেয়ের মধ্যে লাভ না, যেটার মধ্যে কোনো ধরনের একদম কি বলবো, পবিত্র ভালোবাসা। তার মানে কি, কারো কাছে কোনো চাওয়া পাওয়া নাই, প্রত্যেককে সম্মান করে, যে জায়গার থেকে একজনের ফিল করে। একজনের ভালোবাসা মানে কি, কারোর জন্য দোয়া করা। আপনি যদি ইনডাইরেক্টলি মনে করেন, একজন মানুষ আরেকজন মানুষের জন্য কল্যাণ চিন্তা করা, এটাই হলো ভালোবাসা। যখন আপনি ভালোবাসবেন না, তখন তার সম্বন্ধে কী করবেন, নেগেটিভ চিন্তা করবেন। আর যখন কাউকে আপনি ভালোবাসবেন, আমার ছেলে বা আমার মেয়ে বা আমার বাবা, আমার মা, আমার ওয়াইফ, কখনো আমরা কি খারাপ চিন্তা করব যে অমুকের এই ক্ষতি হোক? আমরা ক্ষতির চিন্তা করব না, তখন তাদের জন্য কল্যাণ চিন্তা করব। যখন আমাদের বন্ডিংটা স্ট্রং হবে, তখন একজনের জন্য তাদের মধ্যে একটা ভালোবাসার উষ্ণতা তৈরি হবে, আমাদের অসুস্থতা অনেক কমে যাবে। এই জন্য বন্ডিং, পারিবারিক, যেন আমি তো একদিন বলেছি যে আমাদের এই সাবকন্টিনেন্টালে, বিশেষ করে বাংলাদেশে, রোগীর সংখ্যা ইউরোপ আমেরিকার চেয়ে অনেক কম। কেননা আমরা এখনও আমাদের পরিবারকে যথেষ্ট প্রায়োরিটি দিই, সবার আগে প্রায়োরিটি দিই। তারা কিন্তু যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, আমি বলছি না যে এটাই শেষ, এটাই ফার্স্ট, এটাই লাস্ট, এটা একটা বিষয়, অনেক বিষয়ের মধ্যে এটা একটা বিষয়। আজকেও আমি দেখলাম যে আমাদের সম্মানিত যে এই প্রতিদিন যে ব্রিফগুলো করে সরকারিভাবে, তারাও বলতেছে যে আপনারা বেশি করে আপনার মনে করেন যে ইমিউনিটিকে বাড়ানোর জন্য চেষ্টা করেন। তারা বলতেছে যে জিনিসগুলো করলে ইমিউনিটি ভালো হবে, এক্সারসাইজ করেন, নিজে কেয়ার করেন। একজনের কেয়ার মানে কি, এটা তো ভালোবাসা। ওকে, সবাই ভালো থাকেন, প্রত্যেকের জন্য উইশ করবেন, যে যেখানে আছেন, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, ব্যক্তির জন্য, নিজের জন্য, নিজের শরীরের জন্য, টিচারের জন্য এবং সারা বিশ্বের মানুষের জন্য। তাহলে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।